হে গাইস, ওয়েলকাম টু জুলজি এক্সপ্লোরার। তো আজ আমরা ওয়াটসন অ্যান্ড ক্রিক মডেল সম্পর্কে জানব, যেটা এক্স-রে ক্রিস্টালোগ্রাফি উইকিন্স অ্যান্ড রোজালিন্ড ফ্রাঙ্কলিন দ্বারা যে এক্স-রে ক্রিস্টালোগ্রাফি তৈরি করা হয়েছিল সেটার তথ্য এবং চারগাফস যে রুল তৈরি করেছিলেন তার তথ্যর ওপর ভিত্তি করে তৈরি করেছিলেন ওয়াটসন অ্যান্ড ক্রিক, যেটা প্রস্তাবিত করেছিলেন 1953 সালে। এবং এটা এতটাই সুন্দর কাজ করা হয়েছিল বা আউটস্ট্যান্ডিং কাজ বলতে পারি আমরা একে, যার ফলে এরা 1962 সালেই নোবেল প্রাইজ পেয়েছিলেন। তো দেখা যাক ওয়াটসন ক্রিক মডেল কি বলতে যাচ্ছে। ওয়াটসন ক্রিক মডেল বলছে যে ডিএনএ যে দুটো স্ট্র্যান্ড, সে দুটো স্ট্র্যান্ড আসলে পলিনিউক্লিওটাইড স্ট্র্যান্ড। এবার পলিনিউক্লিওটাইড স্ট্র্যান্ড কি? পলিনিউক্লিওটাইড স্ট্র্যান্ড হলো এই যে দেখা যাচ্ছে ফসফেট, সুগার, বেস, এই এটা একটা নিউক্লিওটাইড। আমরা জানি নিউক্লিওটাইড ইকুয়াল টু কি? সুগার, বেস প্লাস ফসফেট। আর যদি ফসফেট না থাকে তাহলে আমরা সেটাকে বলি নিউক্লিওসাইড। তাহলে এই নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এইভাবে পরপর যে নিউক্লিওটাইড সজ্জাকারে রয়েছে এদেরকে আমরা বলবো পলিনিউক্লিওটাইড। আর এই স্ট্র্যান্ড কি করছে? একটা ব্যাকবোন তৈরি করছে। ঠিক আছে, এবার এই যে নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব কত? নিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব আসে 3.4 অ্যাংস্ট্রম, তাই না? আর এই যে নিউক্লিওটাইড আমরা দেখছি না যে আর কি স্টেয়ার গঠন করছে না, এটা দেখতে কি মনে হচ্ছে? একটা ল্যাডারের স্টেয়ার, ময়ের একটা ধাপ মনে হচ্ছে না? এই ধাপগুলো মনে হচ্ছে পরস্পর সমান্তরালভাবে রয়েছে, কিন্তু সত্যিকারে এটা সমান্তরালভাবে থাকে না। ডিএনএর এই স্ট্রাকচারটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এই যে নিউক্লিওটাইড আর এই নিউক্লিওটাইড এদের মধ্যে একটা অ্যাঙ্গেল আকারে রয়েছে, তাই না? একটা কোণ সৃষ্টি হয়েছে। এই কোণটা কত ডিগ্রি? 36 ডিগ্রি, তাই না? এরকম সমান্তরাল হয় না, 36 ডিগ্রি কোণ করে রয়েছে। এবার আমরা জানি কোনো একটা পয়েন্ট থেকে সেই পয়েন্টেই আবার যদি আবর্তকারে ঘুরে আসতে হয় তাহলে কত ডিগ্রি পাস করতে হয়? 360 ডিগ্রি, তাই না? পুরো ঘুরে আসতে 360 ডিগ্রি। এবার একটা কোণ যদি 36 ডিগ্রি নেয় তাহলে ঠিক কটা মানে আর কি কত দূর আমরা মানে এই যে আবর্তকারে ঘুরে আসতে কটা নিউক্লিওটাইডেই আর কি আমরা 360 ডিগ্রি কভার করতে পারবো? অবভিয়াসলি 360 ডিগ্রি বাই 36 যদি করি তাহলে কত পাবো আমরা? 10। 10টা নিউক্লিওটাইড পার করলেই আমরা একটা প্যাচ আর কি সেই প্যাচেই আবার আবর্তকারে ঘুরে আসতে পারি। সেই প্যাচে না, বা সেই প্যাচের সমান্তরালভাবে। তাহলে আমরা এটা তো বলতে পারি না যে আর কি একটা সম্পূর্ণ প্যাচে 10টা নিউক্লিওটাইড থাকে এবং প্রত্যেকটা নিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব যদি 3.4 অ্যাংস্ট্রম হয় তাহলে একটা প্যাচের দূরত্ব কত? 34 অ্যাংস্ট্রম। এবার এই যে নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইডের প্রস্থ কতটা হয়, তাই না? প্রস্থ দেখা যাচ্ছে 10 অ্যাংস্ট্রম। তাহলে যেহেতু ডিএনএ স্ট্র্যান্ড দুটো নিউক্লিওটাইড স্ট্র্যান্ড দিয়ে তৈরি, তাহলে আমরা বলতে পারি না যে এর দৈর্ঘ্য মানে প্রস্থ আর কি 20 অ্যাংস্ট্রম। আর ওয়াটসন ক্রিক মডেল এটা বলে যে আর কি এটা অ্যান্টি প্যারালাল স্ট্র্যান্ড দ্বারা গঠিত। যদি এটা 5 প্রাইম টু 3 প্রাইম হয় তো অপরটা 3 প্রাইম টু 5 প্রাইম হবে। আর এটা দেখেই বোঝা যাচ্ছে এটা রাইট হ্যান্ডেড কয়েল, তাই না? রাইট হ্যান্ডেড কয়েল রয়েছে। তো আরেকটা দেখা যায়, এই আরেকটা ছবি দেখলে আমরা এটা আরো ক্লিয়ার বুঝতে পারবো। এই ছবিটা দেখি। এই ছবিটাতে এখানে দেখা যাচ্ছে দুটো আর কি যে প্যাচ, এই প্যাচের মধ্যবর্তী যে খাঁজটা সৃষ্টি হয়েছে এই খাঁজের দূরত্ব কম, এই 12 অ্যাংস্ট্রমের কাছাকাছি। এবং এই যেটা, এটার আর কি টোটাল কত আসছে, তাই না? এটা দেখো, টোটাল হলো 360 ডিগ্রি, আর এটা হলো টোটাল 34 অ্যাংস্ট্রম, আর এটা আর কি কাছাকাছি ওই 22 অ্যাংস্ট্রমের মতো হবে, তাই না? তো মেজর গ্রুপ আর মাইনর গ্রুপের কাজ কি? এখানে বিভিন্ন ডিএনএ বাইন্ডিং প্রোটিন এসে যুক্ত হয়, যেমন হিস্টোন প্রোটিন বা নন স্পেসিফিক হিস্টোন প্রোটিন যখন বলবে, যেমন ডিএনএ ট্রান্সক্রিপশন রেগুলেশন যেগুলো হয় তখন যে প্রোটিনগুলো হয় তখন ডিএনএর সাথে অ্যাটাচ কোথায় করবে? এই মেজর গ্রুপে করবে, তাই না? কারণ এখানে বেশি জায়গা পাচ্ছে। তো এটা আমরা বুঝতে পারলাম। তো একবার সামারাইজ করা যায়, তাই না? ব্যাপারটা আমরা কি কি দেখতে পারলাম। তো দেখা যাক। DNA is made up of two helical chains that are coiled around the same axis to form a right-handed double helix. Obviously, দুটো polynucleated strand ছিল যারা পরস্পরের মধ্যে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত ছিল। ভিতরে যারা ছিল তারা হলো বেস, যে স্ট্র্যান্ড ভিতরে যারা ছিল তারা বেস, এবং বেসগুলো পরস্পরের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি করেই আর কি
ডাবল হেলিক্স গঠন তৈরি করেছিল, আর এবং হাইড্রোজেন বন্ডের জন্যই কিন্তু আর কি স্ট্র্যান্ডটা স্টেবল। দ্য টু চেইনস ইন দ্য হেলিক্স আর অ্যান্টিপ্যারালাল। একটু আগে অবশ্যই বললাম যে যদি একটা 5' to 3' হয় আর একটা 3' to 5' হবে, স্ট্র্যান্ড ইজ সেপারেটেড বাই 3.4 ন্যানোমিটার অবভিয়াসলি। 10 নিউক্লিওটাইডস যেটা দেখালাম, মেজর অ্যান্ড মাইনর গ্রুপস আর ফাউন্ড বিটুইন দ্য টু স্ট্র্যান্ডস ডিউ টু দেয়ার স্পেশাল রিলেশনশিপস। অবভিয়াসলি স্ট্র্যান্ড রাইট হ্যান্ডেড কয়েল হয়েছে এবং একটা মেজর গ্রুপ সৃষ্টি হয়েছে এবং মাইনর গ্রুপ সৃষ্টি হয়েছে, তাই না? দূরত্ব বেশি সেটা মেজর, দূরত্ব কম মাইনর। The outside of the double helix has hydrophilic backbones made up of alternating deoxyribose negatively charged phosphate groups, তাই না? বাইরের দিক হাইড্রোফিলিক কথার অর্থ কি? জলাকর্ষী। সেলুলার মিডিয়ামে বাইরের দিকে কি থাকে? জলীয় অবস্থা থাকে না? তো সেখানের দিকে আর কি জলাকর্ষী ফসফেট বাইরের দিকে থাকে এবং ভিতরের দিকে কি হাইড্রোফোবিক জল বিকর্ষী পিউরিনস অ্যান্ড পিরিমিডিন। বেস হলো জল বিকর্ষী, লোকেটেড ইনসাইড দ্য ডাবল হেলিক্স হুইচ হেল্পস টু স্টেবিলাইজ দ্য ডিএনএ ডাবল হেলিক্স। কিভাবে? দুটোর মধ্যে বন্ড সৃষ্টি করে। এ আর টি দুটোর মধ্যে ডাবল বন্ড তৈরি হয় আর জি আর সি ট্রিপল বন্ড তৈরি হয়, সেটা আমরা দেখতে পাবো এখানেই। An interchain hydrogen bond between a purine and pyrimidine also helps to stabilize the double helix. Obviously, a particular purine base forms hydrogen bonds only on pyrimidine base. যেমন এর সাথে টি হবে, আবার জির সাথে সি হবে। অবভিয়াসলি এখানে একটা কথা বলতে চাইবো যে আরএন এর ক্ষেত্রে সেটা অবশ্যই তোমরা জানো যে এ টি এর সাথে বন্ড করে না, এ ইউরাসিলের সঙ্গে বন্ড করে, এ ইউ বন্ড হয়। Adenine and thymine form two hydrogen bond pairs, guanine cytosine ঠিক complementary base pairs obviously। এটা স্ট্যান্ডে যদি এ থাকে এখানে টি থাকবে, আবার যদি আবার এটাও ধরা যায় যে এখানে টি রয়েছে তো এদিকে এ থাকবে, তাই না? The two ends of the DNA double helix are complementary to each other ঠিক। On strand of double helix is known as the sense strand which codes for RNA proteins and other is known as antisense strand। এটা কি বলছে যে আমরা যখন ট্রান্সক্রিপশন দেখব তখন আমরা বুঝতে পারবো যে ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে কি হয়, একটাকে বলা হয় কোডিং স্ট্র্যান্ড, একটাকে বলা হয় সেন্স স্ট্র্যান্ড। সেন্স স্ট্র্যান্ড কি হচ্ছে? সেন্স স্ট্র্যান্ডেরই কপি হয় আর কি, মানে যেটা টেমপ্লেট স্ট্র্যান্ড সেটারই কপি করে আর কি আরএনএ। এবার আরএনএর যে আর কি কোড সিকোয়েন্স হয় সেটার সমান, মানে কি বলবো, সমতুল্য হয় আর কি কোডিং স্ট্র্যান্ড। শুধু তফাৎ এটাই থাকে যে আর কি ওখানে টি থাকে, যেহেতু ডিএনএ বেস পেয়ারে টি রয়েছে, কিন্তু এখানে আরএনএর ক্ষেত্রে ইউ হবে। এটাই শুধু তফাৎ থাকে, সেটা পরে দেখবো কোনটা কিভাবে আর কি ওটা আইডেন্টিফাই করে যে না এটা কোডিং স্ট্র্যান্ড হবে, ডাটা বক্স, সেসব পরে আসা যাবে। আপাতত আজকের মতো ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। আরেকবার রিক্যাপ করা যায় এটা কিভাবে করা হচ্ছে, যে দুটো পলিনিউক্লিওটাইড স্ট্র্যান্ড পরস্পর বেস দ্বারা যুক্ত থাকে এবং এটা সমান্তরাল হয় না, টুইস্টেড থাকে। কত ডিগ্রি কোণে? 36 ডিগ্রি কোণে। প্রত্যেকটা একটা প্যাচ শুরু থেকে আর একটা প্যাচ, মানে সেই প্যাচেই নিচের দিকে আসতে 360 ডিগ্রি যদি আমরা পার করি, প্রত্যেকটা কোণ যেহেতু 36 নিউক্লিওটাইড যেহেতু 36 ডিগ্রি কোণে আবর্তকারে রয়েছে, তাহলে আমরা 10টা নিউক্লিওটাইড পার করতে হবে এবং প্রত্যেকটা নিউক্লিওটাইডের মধ্যে যদি 3.4 অ্যাংস্ট্রম থাকে তাহলে 34 অ্যাংস্ট্রম হবে এদের মধ্যে দূরত্ব। প্রত্যেকটা আর কি এই যে নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইড স্ট্র্যান্ডের প্রস্থ যদি 10 অ্যাংস্ট্রম হয়, তাহলে ডিএনএ যেহেতু ডাবল স্ট্র্যান্ডের, তাহলে দুটো ডিএনএর প্রস্থ কত? 20 অ্যাংস্ট্রম। এটা ক্লিয়ার হলো ঠিক। এখানেও আমরা ব্যাপারটা বুঝতে পারলাম মাইনর গ্রুপ মেজর গ্রুপের কাজ কি, এখানে ডিএনএ বাইন্ডিং প্রোটিন তৈরি হয়। তো বিজ্ঞানী ওয়াটসন অ্যান্ড ক্রিক এই মডেল সম্পর্কেই বলেছিলেন, যা এখনো পর্যন্ত ওয়াইডলি অ্যাকসেপ্টেড মডেল। তো আজকের পর্যন্ত এখানেই আমরা ভালোভাবে বুঝতে পারলাম যে ওয়াটসন অ্যান্ড ক্রিক মডেল ঠিক কি বলতে যাচ্ছে, তাই না? তো আবার দেখা হবে অন্য কোনো এক ক্লাসে। তো যদি ক্লাসটা ভালো লাগে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর বেল নোটিফিকেশন অন করো যাতে অন্য যে নতুন ভিডিও ছাড়বো সেটা তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো বাই, টাটা।